আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। হামলা বন্ধ করে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার কাতারে হবে বৈঠক। এবারে বিস্তারিত। দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট সমাধানে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রতিরক্ষায় বিনিয়োগ এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকল সংসদ সদস্য সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। সোমবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি অতীতে বর্তমানে কোনো বেশ কম হয়নি। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, মানবিক ও অর্থনৈতিক ভিত্তি নির্মাণের রূপকল্প এই বাজেট। দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়, তাই নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করার পরিকল্পনা এই বাজেটে নেওয়া হয়েছে। নারীদেরকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড করার জন্য আমরা প্রত্যেকটি নারী প্রধান পরিবারের যে নারী প্রধান আছে তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এ সময় বেশ কিছু বিষয়ে ভ্যাট মওকুফের কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের চিংড়ি চাষের প্রসার এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে এই খাতের কতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, যেমন অ্যাকিও ফিড আছে, ফিড অ্যাডিটিভ আছে, তারপরে প্রোবায়োটিক্স আছে, ভিটামিন এবং মিনারেলস আছে। এটার আমদানিতে যে সমুদায় রেগুলেটরি শুল্ক এবং সম্পূরক শুল্ক, এই শুল্কগুলো সম্পূর্ণভাবে ভ্যাট এবং শুল্কগুলো প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে এই বাজেট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবারের মতন সরকার বাজেটে 500 কোটি টাকার একটি বাজেট রেখেছে স্টার্টআপ ফান্ডিং এর জন্য। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজেট ঘাটতি মেটাতে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আজ জাতীয় সংসদে তিনি বলেন, অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর হলে বাজেট বেশি কার্যকর করা সম্ভব। 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বর্তমান সরকার পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। করের হার নয়, করদাতার সংখ্যা বাড়ানোর প্রস্তাব আছে এবারের বাজেটে। সোমবার জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বাজেট পাশের আহ্বান জানান। এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থের সংস্থান নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা হবে। আমি আশা করি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হব। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি।
21 পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে 90 বছর বয়সে তার জীবনাবসান হয়। বাংলাদেশের পাপেটম্যান হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। আগামীকাল সকাল 9টায় বিটিভিতে তার প্রথম জানাজা হবে। বেলা 11টায় শহীদ মিনারে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি মুস্তাফা মনোয়ার সৃষ্টি করেছেন পারুলের মতো জনপ্রিয় চরিত্র, জড়িত ছিলেন মিনার সঙ্গে, নির্মাণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। ক্যানভাস, বইয়ের প্রচ্ছদ, পুতুল নাচ কিংবা টেলিভিশনের পর্দা, যেখানেই হাত দিয়েছেন সেখানেই সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। 1952 সালে ক্লাস 9-এ পড়ার সময় ভাষা আন্দোলনের জন্য কার্টুন এঁকে মাসখানেক জেলে ছিলেন। ভূমিকা রেখেছেন মহান মুক্তিযুদ্ধেও। পারুল, বাউল, ষাঁড়, রাখাল কিংবা মিনা, জনপ্রিয় এসব কার্টুন চরিত্র তৈরি করে 90 দশক জুড়ে শিশুদের শৈশবকে রঙিন করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার। মনের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে যাত্রা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। এরপর দীর্ঘ 6 দশকের বেশি সময় চিত্রকলা, গ্রাফিক ডিজাইন, বইয়ের প্রচ্ছদ ও অলংকরণের মাধ্যমে বাংলাদেশের শিল্পাঙ্গনে রেখে গেছেন অনন্য স্বাক্ষর। যুক্ত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি এবং শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের সঙ্গে। মুস্তাফা মনোয়ারের উপস্থাপনা, পাপেট এবং চিত্রকর্ম হয়ে উঠেছিল একটি প্রজন্মের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। বাংলার শত বছরের লোক ঐতিহ্য পুতুল নাচকে আধুনিক টেলিভিশনের পর্দায় নতুন রূপ দিয়েছিলেন মুস্তাফা মনোয়ার। ভাষা আন্দোলনের চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে শিল্পের মাধ্যমে তুলে ধরেছেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রমে সম্পৃক্ত থাকার পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় শিল্পকে তিনি ব্যবহার করেছেন প্রতিরোধের ভাষা হিসেবে। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুস্তাফা মনোয়ার অর্জন করেন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশ বিদেশের অনেক সম্মাননা। মুস্তাফা মনোয়ার চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন এক উত্তরাধিকার যা বাংলাদেশের শিল্প, সাহিত্য ও শিশুতোষ সংস্কৃতির ইতিহাসে বহুকাল বেঁচে থাকবে। পারুল, বাউল, মিনা কিংবা ইকরিমিকরির হাসির আড়ালেই আগামী প্রজন্ম খুঁজে পাবে এই মহান শিল্পীর অমলিন সৃষ্টিকে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে। তাই পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে চীনের সাহিত্য, চলচ্চিত্র ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার মাধ্যমে দেশটির মানুষের জীবন দর্শন, আবেগ ও মূল্যবোধ বোঝার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওফেং। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রিড চায়না শীর্ষক বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের IML এবং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলা বন্ধ করে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে রোববার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর ফলে আবারও দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক টিকে থাকার আশা জোরদার হয়েছে। মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা স্মারকের সব বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। আপাতত উভয় পক্ষ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালীতে জাহাজ অবাধে চলাচল করতে পারবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার কাতারে পুনরায় আলোচনা শুরু হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্প প্রবণ বিভিন্ন অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হচ্ছে। ভূমিকম্প নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরাও। আর তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বিশ্বজুড়ে কেন ঘন ঘন এই ভূমিকম্প? আসলেই কি বেড়েছে ভূমিকম্পের পরিমাণ?
এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইসরাত সুমা। একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর জাপান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, পাকিস্তান এবং সর্বশেষ আফগানিস্তানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরপর ভূমিকম্পের আঘাতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক। ভূমিকম্প সবথেকে প্রাণঘাতী ও ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে ভূদৃশ্য, অর্থনীতি ও মানুষের জীবন। প্রাকৃতিক এই বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বিশ্বজুড়ে কেন ঘন ঘন এই ভূমিকম্প? ভূমিকম্প ঘটে মূলত টেকটনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরির ভেতরে ম্যাগমার সঞ্চালন, গভীর পানির চাপের পরিবর্তন সহ নানা প্রাকৃতিক কারণে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ভূত্বক কয়েকটি টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত। সাধারণত যখন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে তখন প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়, আর এসব প্লেটের চলাচলের ফলে দীর্ঘদিন ধরে এই শক্তি জমতে থাকে। এই সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হওয়ার কারণে ভূপৃষ্ঠে ভূমিকম্প সৃষ্টি করে। এছাড়া ভূগর্ভে ম্যাগমার প্রচণ্ড চাপ বৃদ্ধি পেলে বা হঠাৎ কোনো সক্রিয় আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটলে চারপাশের বিস্তীর্ণ এলাকা তীব্রভাবে কেঁপে উঠতে পারে। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যাওয়ায় ঘন ঘন ভূমিকম্প পরিলক্ষিত হচ্ছে বিশ্বজুড়ে। এরই মধ্যে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, মরু অঞ্চল বাদে যেসব এলাকায় পানি সহজেই পাওয়া যেত সেসব অঞ্চলেও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দ্রুত নিচে নামছে পানির স্তর। এখন প্রশ্ন উঠেছে, আসলেই কতটুকু বেড়েছে ভূমিকম্প? বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে পৃথিবী জুড়ে অনেক বেশি সিসমিক যন্ত্র বসানো হয়েছে এবং সেগুলো আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। ফলে ছোট ছোট কম্পনও এখন সহজে ধরা পড়ছে, যা আগে রেকর্ডই হতো না। আর আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ভূমিকম্পের খবর দ্রুত সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে। ফলে অনেকের মনে হতে পারে ভূমিকম্পের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। সব মিলিয়ে বলা যায়, ভূমিকম্পের সংখ্যা কখনো বাড়ে কখনো কমে। এটি পৃথিবীর স্বাভাবিক বৈশিষ্ট্য। ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার কোনো মৌসুম নেই, পূর্বাভাস নেই এবং প্রস্তুতির সময়ও নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হয়, কিন্তু ভূমিকম্প কয়েক মিনিটের মধ্যে কয়েক দশকের উন্নয়ন ধ্বংস করে দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পকে ভয় নয়, সচেতন থাকা জরুরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিয়ম মেনে ভবন তৈরি সহ যে কোনো দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা উচিত। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ব্রাজিলের সামনে আজ জাপান পরীক্ষা। লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল বনাম এশিয়ান গতি ও শৃঙ্খলার এই দ্বৈরথ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। ছন্দ খুঁজে পেয়েছে ব্রাজিল, ছুটছে দুর্বার গতিতে। নকআউট পর্বে তাদের সামনে জাপান। এই ম্যাচে কেমন একাদশ নিয়ে নামবে সেলেসাওরা, সেটি এখন সবচেয়ে আলোচিত বিষয়। আনচেলত্তির দর্শন বরাবরই ভারসাম্যের ফুটবল, রক্ষণ শক্ত রেখে মাঝ মাঠে নিয়ন্ত্রণে প্রতিপক্ষকে চাপে ফেলা। এই পরিকল্পনা একাদশে বড় কোনো চমক দেখার সম্ভাবনা কম, বরং যারা গ্রুপ পর্বে নিজেদের প্রমাণ করেছেন তাদের উপরে আস্থা রাখতে চান তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে একাধিক গোলের সুযোগ তৈরি করা নেইমার জুনিয়রকে হাই ভোল্টেজ এই ম্যাচে ডাগ আউটে ট্রাম্প কার্ড হিসেবে রাখতে চান কোচ। গোলপোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ আলিসন বেকার, তার সামনে মার্কিনিওস ও গ্যাব্রিয়েলের সেন্টার ব্যাক জুটি রক্ষণকে নেতৃত্ব দেবে। দুই ফুল ব্যাক দানিলো ও সান্তোস শুধুই ডিফেন্সেই নয়, উইংয়েও ওভারল্যাপ করে আক্রমণের বাড়তি দায়িত্ব পালন করবেন। মাঝ মাঠে ক্যাসিমিরো ও ব্রুনো গুইমারায়েসের একটু সামনে খেলবেন লুকাস পাকেতা। দুই প্রান্তে থাকবেন রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র, আর একেবারে সামনে থাকবেন ম্যাথিউস কুনহা। গোল করার পাশাপাশি নিচে নেমে বল ধরে রাখা, উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করা এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখার দায়িত্ব থাকবে তার উপর। আনচেলত্তির এই কৌশল বেশ গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ হবে না। জাপান এই বিশ্বকাপে দেখিয়েছে তারা শুধু শৃঙ্খলাবদ্ধ দলই নয়, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলগত সমন্বয়ও দারুণ। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া এই দলটি এখন আরো বেশি পরিপক্ক। তাদের মিডফিল্ডার ও স্ট্রাইকারদের গতি ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের বড় পরীক্ষা নেবে। দু দলে 14 বারের দেখায় ব্রাজিলের জয় 11টিতে, 2 ম্যাচ ড্রয়ের বিপরীতে জাপানের জয় 1টি। আনচেলত্তি দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও 2025 সালে ব্লু সামুরাইদের কাছে 3-2 ব্যবধানে হারে তিক্ততাও সামনে আসছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।
দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। হামলা বন্ধ করে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার কাতারে হবে বৈঠক। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।